লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মশরফ আরিফিন সিদ্দিক এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান। তিনজনকেই স্বাগত আজকের আয়োজনে। সাংবাদিক রোজিনা ইসলাম আজ জামিনে মুক্তি পেয়েছেন, সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। তবে শুরু করতে চাই টিকা প্রসঙ্গ নিয়ে, সেই সাথে কঠোর বিধিনিষেধের মেয়াদ 30 মে পর্যন্ত বেড়েছে। ডাক্তার কামরুল হাসান খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এক ডোজ টিকা নিয়ে যেই 13.5 লাখ মানুষের কথা আমরা শুনছিলাম অনিশ্চয়তা নিয়ে বসে আছে, দ্বিতীয় ডোজ আসলে পাবে কি পাবে না, সেই অনিশ্চয়তা কথাই জানতে চাইবো যে তাদের আসলে কি হবে, আপনি যদি শুরু করতেন। ধন্যবাদ আপনাকে। আমার সাথে দুজন বিশিষ্ট আলোচক আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আমাদের সাংবাদিকদের নেতা। তো আর যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনার আলোচনায় যুক্ত হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে টিকা নিয়ে গোটা বিষয়টা ক্রাইসিস আছে এবং আমরা জানি যে ভারত এখন খুব বেশি সংকটে আছে, বিশ্বের অন্যতম সংকট করোনা ভাইরাস নিয়ে। সে কারণে একটা সংকট সৃষ্টি হয়েছে, কিন্তু এটা নিয়ে আমাদের কিন্তু পদক্ষেপও আছে। প্রথম জিনিসটা সবাইকে মনে রাখতে হবে যে প্রথম দিকে আমরা কিন্তু বলেছিলাম যে 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে, তারপরে আমরা বলেছি 8 সপ্তাহ পরে দিলেও হবে, এখন তারপরেও 12 সপ্তাহ পরে আমরা নিয়েছি। এখন সর্বশেষ যে সিদ্ধান্তটি আছে দ্বিতীয় ডোজ 4 মাসের পরে আর 16 সপ্তাহ পরে দিলে কোনো অসুবিধা নেই, বরং সেখানে অ্যান্টিবডি বেশি তৈরি হয়। সে কারণে প্রথম কথা হলো যে আমাদের হাতে একটু সময় আছে, জুলাই পর্যন্ত আমরা সময় পাবো। তো সেই সরকারের পক্ষ থেকে যে চেষ্টাটা হয়েছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে 20 লক্ষ ডোজ চাওয়া হয়েছে এবং সেখানে আমাদের 1500 বাংলাদেশি প্রবাসী তারা সরকারের কাছে কিন্তু আবেদন করেছে এবং সেটা মার্কিন সরকার কিন্তু পজিটিভলি রেসপন্স করেছে। সে কারণে আমরা আশা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই অ্যাস্ট্রাজেনেকা তারা পড়ে আছে, তাদের যেটা প্রয়োজন তারা কোয়ালিটি মেনটেন করে স্ট্রংলি এফডিএ এর অনুমোদন লাগবে। এফডিএ এর অনুমোদন হলে আমরা হয়তো যুক্তরাষ্ট্র থেকে 20 লক্ষ ডোজ পেতে পারি। 2 নম্বর হলো যে যুক্তরাজ্যেরও 16 লক্ষ ডোজ চাওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, তারা বলেছে তারা সমস্ত ডোজগুলো কোভ্যাক্সে জমা দিবে। কানাডার কাছেও কিন্তু চাওয়া হয়েছে। এগুলি হলো এক ধরনের তৎপরতা আছে এবং আমার বিশ্বাস যে আমরা এই সময়ের মধ্যে পেয়ে যাব। জি, ডাক্তার কামরুল হাসান, এখানে তো জি এই জায়গাটিতে আরেকটি প্রশ্ন করতে চাই। আপনি তো বলছেন যে আমরাও জানি, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানছি যে সরকার যে তৎপরতাগুলো চালাচ্ছে, চীনের সাথে, চীন থেকে টিকা আনার কথা বলা হচ্ছে, রাশিয়ার সাথে একটি তৎপরতা কথাবার্তা চলছে, সব দিক থেকে সম্ভাব্য সকল দিক থেকে আসলে চেষ্টা চলছে। নতুন এই যে আমরা আমাদের প্রতিবেদনে দেখালাম যে মিক্সড ডোজ বা একজন ব্যক্তিকে আসলে তার শরীরে 2 ধরনের টিকা দেবার একটি চিন্তা ভাবনা স্বাস্থ্য অধিদপ্তর যে করছে এবং এই ধরনের একটি প্রস্তাব যে আসলে পাঠানো হয়েছে, সেই বিষয়টা নিয়ে এবার একটু জানতে চাইবো আপনার কাছে যে যিনি হয়তো এক কোম্পানির একটা নিয়ে বসে আছেন, তাকে আসলে আরেক কোম্পানির আরেকটা দেওয়া যাবে কিনা, আপনাদের গবেষণা বা আপনাদের পড়াশোনা কি বলে? ধন্যবাদ। আমি আপনার আগের প্রশ্নের সাথে একটি কথা যুক্ত করতে চাই যে আমাদের সাথে যেহেতু ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে একটা চুক্তি আছে এবং সেখানেও কিন্তু আমরা হতাশার জায়গায় নেই, তারাও চেষ্টা করছে আমাদেরকে দেওয়া যায় কিনা, সরকারের পক্ষ থেকে চেষ্টা চলছে। সে কারণে আমরা আশা করি এই সময়ের মধ্যে ভারত থেকেও আমরা অন্ততপক্ষে 15 লক্ষ ডোজ, যেটা আমাদের ঘাটতি রয়েছে, সেটা আমরা পেয়ে যাব বলে আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা, এবার আসুন আপনার এই আলোচনাটা। এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত হয়নি যে দ্বিতীয় ডোজ অন্য কোম্পানির ভ্যাকসিন দেওয়া যাবে না। তবে প্রথম সিদ্ধান্তটি আছে যে একই কোম্পানির ডোজ দিলে সেটা ভালো। এখন এর মধ্যে একটা গবেষণা হয়েছে, একটা না অনেকটাই গবেষণা হয়েছে, যেমন অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজারের মিক্সিং ব্যবহার করা হয়েছে। সেখানে সমস্যাটা কি হয়েছে, সেখানে দেখা গেছে যে পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা ইনজেকশন দিলেই সবারই হয়, সেখানে কিছুটা জ্বর বেড়েছে, কিছুটা মাথা ব্যথা বেড়েছে, শরীর ব্যথা বেড়েছে, কিন্তু সেটা কোনো মাত্র কিছু নয়, মানে ভ্যাকসিনের কমপ্লিকেশন কিন্তু নয়, একটা ইনজেকশন দেওয়ার কমপ্লিকেশন। সে কারণে এখানে মিক্সিং দেওয়া যাবে না, এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে কনফার্ম কোনো সিদ্ধান্ত গবেষণায় আসেনি।
সে কারণে আমরা যেহেতু চিকিৎসা বিজ্ঞানের সাথে আছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আমাকে শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি, আমরা শুনতে আমাদের পাচ্ছি। আমরা যেহেতু চিকিৎসা বিজ্ঞানের ছাত্র, প্যাথোলজির ছাত্র, আমি মনে করি না, আমার যে অভিজ্ঞতা আছে, দ্বিতীয় ডোজ অন্যটা দিলে খুব একটা ক্ষতি হবে। কারণ ইয়ে কিন্তু আমাদের একটি ভ্যাকসিনের যে ফর্মুলা, সেটিও দুই ধরনের আছে। জি। একই ধরনের ফর্মুলা অন্য কোম্পানির দিলে কোনো অসুবিধা হবে না। এবং আমাদের টার্গেট কিন্তু একটা করোনা ভাইরাসের বিরুদ্ধে। আমি একই সাথে আপনাকে আরেকটি তথ্য আজকে আমরা পেয়েছি, সাধারণ মানুষের জানা দরকার, যে অ্যাস্ট্রাজেনেকা, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা এবং ফাইজারের ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে, সেটি কিন্তু 57 ভাগ প্রতিরোধ করতে পারে, যেটা নিয়ে মানুষ আতঙ্কিত, বিশ্বের মানুষ, যে ইন্ডিয়ান জি। ভ্যারিয়েন্ট। কিন্তু আমাদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। জি, কিন্তু আমাদের দেশে কিন্তু আসলে আমরা অ্যাস্ট্রাজেনিকার সাথে ফাইজারের কম্বিনেশনের কথাটি আপনি বলছিলেন, কিন্তু আমাদের দেশে কিন্তু চীন বা রাশিয়া থেকে যেগুলো হয়তো আমরা পাবো সেগুলোর একটা কম্বিনেশনের কথা চিন্তা করা হচ্ছে, যেহেতু ফাইজার আমাদের এখনো হাতে নেই। এই নিয়ে যেহেতু কোনো আমাদের দেশেও কোনো গবেষণা হয়নি, খুব বহির্বিশ্ব আসলে বড় আকারের কোনো গবেষণা হয়নি, এই ধরনের তাহলে আসলে সিদ্ধান্ত আমাদের ক্ষেত্রে কতটা আমাদের কোন দিকে নিয়ে যাবে জানতে চাইবো। আরিফিন সিদ্দিক, আপনি যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। আমার বক্তব্যের শুরুতেই আজকে 23শে মে, 1973 সালের 23শে মে এই তারিখে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তি পরিষদের পক্ষ থেকে জুলিও কুরি পদক দেওয়া হয়েছে। এবং এই যে বিশ্ব শান্তি পদক, জুলিও কুরি পদক বঙ্গবন্ধুকে দেওয়া হলো, এটি ছিল সেই সময়কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যার ফলে আমরা দেখেছি বঙ্গবন্ধু শান্তির প্রতীকে রূপান্তরিত করে। এবং পরবর্তীতে এই 1973-এর কমনওয়েলথ শীর্ষ সম্মেলন, আলজিয়ার্সের নিরপেক্ষ সম্মেলন সহ বিভিন্ন সম্মেলনে যে গেছেন, বঙ্গবন্ধুকে শান্তির প্রতীক হিসেবেই দেখা হয়েছে। তো আমি আজকের এই দিনে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আর আপনি যে প্রশ্নটি করলেন সেটি উত্তর দেওয়ার মানুষ হচ্ছেন আমাদের সাথে ডক্টর কামরুল হাসান। উনি বলেছেন বিষয়গুলো। আমারও মনে হয় যে আমরা এখন যে অবস্থায় আছি, অ্যাস্ট্রাজেনেকা নিয়ে বসে আছেন যারা, তারা হয়তো কিছু সময় অপেক্ষা করতে পারবেন, কামরুল হাসান খান যে কথাটা বললেন, কিন্তু তারপরও অপেক্ষারত একটা শেষ সীমায় চলে যাবে। তখন হাতে কোন টিকা থাকবে, যেটা মনে হচ্ছে যে চাইনিজ যে টিকা সেটি এবং রাশিয়ার স্পুটনিকও আসার সম্ভাবনা আমরা দেখছি, এই দুটো। কিন্তু একই সাথে আমরা শুনছি যে ফাইজারও আসার কথা আছে। আর অধ্যাপক কামরুল যেটা বললেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকা টিকা যেগুলো তাদের কাছে মজুদ আছে সেগুলো দেওয়ার একটা সম্ভাবনা আছে। সব মিলে আমার মনে হয় যে খুব একটা সমস্যায় আমরা পড়বো না, যদি এখন যে টিকা কূটনীতি যেটা চলছে বাংলাদেশের পক্ষ থেকে, সেটা যদি আরো জোরালো ভাবে চালানো, কারণ টিকা ছাড়া কোনো উপায় নাই। তবে একটা স্বস্তির খবর আমি দেখলাম আন্তর্জাতিক গণমাধ্যমে, যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তার যে ব্যবস্থাপনা পরিচালক, তিনি বলেছেন যে সারা পৃথিবীর মানুষকে টিকা দেওয়ার জন্য তারা একটা সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছেন 2022 সালের ডিসেম্বর, এবং তার জন্য বিশাল একটা খরচের ব্যাপার আছে। তারা প্রোডাকশন বাড়ানো, সমন্বয় করা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো এই কাজটি করে, কিন্তু আর্থিক যে টানাপোড়নটা চলছে সেটাতে এগিয়ে আসতে চাচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তারা বলেছে যে যদি 2022-এর মধ্যে আমরা করোনাকে নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে বিশ্ব অর্থনীতি বিরাট একটা জাম্প। তো সেইটা লক্ষ্য রেখে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করছে। আমার মনে হয় যে মানব জাতি যদি সম্মিলিতভাবে এই বিষয়গুলো মোকাবেলা করার চেষ্টা করে, তাহলে আমরা নিশ্চয়ই পিছিয়ে যাব না। জি, এবার একটু রিয়াজউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাইবো, টিকা নিয়ে এক ধরনের যেমন সংশয় আছে, তেমনি আরেক ধরনের সংশয় কিন্তু রয়ে গিয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের দিকটাতে। তাদের সেখানে যেহেতু নিয়ন্ত্রণহীন ঢেউ যে কোনো সময় আমাদের দিকেও আসতে পারে, এবং এ কারণেই কিন্তু কঠোর বিধিনিষেধের সময়সীমা, এই বিষয়টাও চিন্তা করে, অনেকগুলো বিষয়ের মধ্যে এটিও চিন্তা করে কিন্তু 30 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে আমাদের আলাদাভাবে আরো জোরালোভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করার আছে কিনা, আপনি কি মনে করেন? কারণ গণপরিবহনগুলো তো আসলে সীমান্তবর্তী জেলা থেকেও রাজধানীমুখী হবে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ যে আলোচনা শুনলাম, যেটা প্রফেসর কামরুল সাহেব এবং আমাদের আরিফিন ভাই বললেন, এর উপরে আমার কিছু বলার নেই টিকার ব্যাপারে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের ব্যাপারে। ইন্ডিয়ান ভেরিয়েন্টের একটা থ্রেট তো আমাদের উপর আছে,
এটা কি যে ধরনের রেস্ট্রিকশন 30 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হলো তাতে এটা নিবৃত হবে কিনা এটা বোঝা যাচ্ছে না। তবে যতটা সম্ভব সাবধানে চলাফেরা করতে হবে আমাদের, কারণ ইন্ডিয়াতে শুধু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট না, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ফাঙ্গাস এটাও মহামারী আকারে দেখা দিয়েছে এবং এটা একদম পশ্চিমবঙ্গে আমাদের ঘরের কাছে চলে এসছে। আমাদের সাবধানে চলতে হবে। কিন্তু বড় জিনিস হলো যেটা, যে টিকাটা যদি দেওয়া যেত তাহলে অনেকটা স্বস্তি হতো। তো টিকার ব্যাপারে আমার মনে হয় টিকা হয়তো হবে, বাট সময় লাগবে। একেবারে ইমিডিয়েটলি আমরা পেয়ে যাব যেরকম একটা মানে মোমেন্টাম নিয়ে আমরা শুরু করেছিলাম, ওরকম অবস্থায় বিশ্ব টিকা অবস্থা ওই জায়গায় নাই। বড় বড় দেশগুলি তারা টিকা কিনে মজুত করে রেখেছে, আমরা কিনতে পারছি না, টাকা দিয়েও কিনতে পারছি না। এটা তো রিয়েলিটি। তো এইটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতিসংঘ, তাদেরকে এই ব্যাপারটা দেখতে হবে যাতে বিশ্বের সবাই, ধনী গরিব সবাই এই টিকা পায় এবং সেটা কিভাবে পেতে পারে এই ব্যবস্থাটা তাদেরকে, বিশ্ব মোড়লদেরকেই করতে হবে। এখন আমেরিকা তো এই বিভিন্ন রেস্ট্রিকশন থেকে বেরিয়ে গেছে, কানাডা যাবে যাবে করছে, ইউকে বেরিয়ে যাবে। তো তারা যদি বেরিয়ে যায় তখন এই ছোট রাষ্ট্রগুলিকে কিভাবে সাহায্য করবে এটা করা উচিত। এবং এই যে রেস্ট্রিকশনটা যেটা দিয়েছে 30 তারিখ পর্যন্ত, এখানে কোনো রেস্ট্রিকশনই নাই, এটা একদম লুজ একটা ব্যাপার। এবং এটাকে কাউন্টার করার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। এই জিনিসগুলি এনফোর্স করতে হবে গভর্নমেন্ট। এই এনফোর্সমেন্টটা কিন্তু আমাদের হচ্ছে না, এটা রিয়েল কথা। তবে এখন পর্যন্ত যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে একটু ডাউনওয়ার্ড ট্রেন্ড, এটা একটা স্বস্তির ব্যাপার। আল্লাহ হয়তো আমাদেরকে রহম করবেন। এবং সেটি ধরে রাখবার জন্য যেটি বলছিলেন আপনি, যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ডাক্তার কামরুল হাসান, আপনার কাছে আবার একটু ফিরবো, জানতে চাইবো যে এই যে সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে বারবার একটু মানে জোর দেবার বা নজর দেবার বা আলাদা কোনো পরিকল্পনার ব্যাপার দেখছেন কিনা, আপনার মতামত জানতে চাই। এখানে তো ধরেন যে সীমান্ত আমাদের যেভাবে সিল করা হয়েছে এবং সেখানে বেশ কিছু ভালো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে, কিন্তু 14 দিন কিন্তু আবার সীমান্ত স্থল বন্দর গুলোকে আপনার রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে সমস্ত রুগী আসছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে স্থানীয় হোটেলগুলোতে, এবং পরীক্ষা কিন্তু করা হচ্ছে সন্দেহভাজন লোকদেরকে, এবং যাদের পরীক্ষা করা হচ্ছে তাদেরকে ইমিডিয়েট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দু একটি অঘটন ঘটেছে, যে বেশ কিছু রোগী হাসপাতালে পালিয়ে গিয়েছিল, তাদের কিন্তু ধরে এনে আবার ওখানে রাখা হয়েছে। সে কারণে এখন আমাদের ওই জায়গাটা কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। ওখানে ভারত থেকে যারা আসবে তাদেরকে যথাযথভাবে কোয়ারেন্টাইনে রাখা বা রোগ নির্ণয় করা, তারপরে অ্যাকর্ডিং চিকিৎসা দেওয়া। আর যেটি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে ওখান থেকে যে দূরপাল্লা গাড়িগুলো আসবে সেগুলোতেও যেন মানে এই জিনিসটা দেখা হয়, যারা 14 দিনের কোয়ারেন্টাইন না থেকে যেন তারা গাড়িতে না উঠতে পারে, এই বিষয়টাও আমাদের দেখতে হবে। রিয়াজ ভাই যে কথাটা বলেছে, এই কথাটা আমাদেরও, যে আমাদের কিন্তু যে আইন বা যে কোনো নির্দেশনা সেটা কিন্তু মানাতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য, সমস্ত বিশ্বেই আপনি যেটা আইন করবেন বা যে নির্দেশনা সেটাকে মানানোর প্রক্রিয়াটা কিন্তু থাকতে হয়। সেই জায়গাটা আমরা দেখেছি ঈদের সময় এখানে কিন্তু দুর্বলতা আমরা লক্ষ্য করেছি। কোটি মানুষ ঢাকা ছেড়ে চলে গেছে, এবং তারা কিন্তু বলতে গেলে আপনারা জানেন যে গত বছর মাত্র ইটালি থেকে 351 জন রুগী এসেছিল, তারা কিন্তু গোটা বাংলাদেশকে ছড়িয়েছিল, এবং সেখানে আমাদের কোটি কোটি মানুষ ঢাকা ছেড়ে গেল, তারা আসছে, সংক্রমণের সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে। সে কারণে আমরা তখন বলেছিলাম, ওই ঈদের আগেই বলেছিলাম, যে এখানে বাস্তবতা, কিন্তু বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। ঈদের সময় কিছু মানুষ বাড়ি যাবেই, যারা কেবলমাত্র বছরে 2 বার হয়তো বাড়িতে যায়, তাদের জন্য কিন্তু উৎসব নয়, তাদের জন্য প্রয়োজন। তারা বউ বাচ্চা থাকে, বাবা মা থাকে, ঢাকা শহরে তাদের থাকার জায়গা থাকে না, তাদের কোনো খাবারের সুযোগ থাকে না, একদম নিম্নয়ন মানুষগুলো। সে কারণে এই বাস্তবতার অভিজ্ঞতাটা নিয়ে কিন্তু এই সময় আমরা দেখি নাই যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাই হোক, আমাদের বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, সবকিছুই সক্ষমতা নেই। তবে আমি যেটা খুব পরিষ্কার করে বলি, যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে একারও সম্ভব নয়
সে কারণে আমরা বারবার বলেছি জনসম্পৃক্তির জন্য জনপ্রতিনিধিদেরকে ইনভলভ করা দরকার, স্বেচ্ছাসেবকদের ইনভলভ করা দরকার, প্রয়োজনে স্কাউট আনসার এদেরকেও ইনভলভ করা দরকার। তাহলে প্রতিটা ক্ষেত্রে সেটা ঘাটে হোক বা শপিং কমপ্লেক্সে হোক, আমরা যদি তদারকি যথাযথ না করি বা বাসগুলো বা ট্রেনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কঠোর নজরদারি থাকতে হবে। সেই প্রত্যাশা কিন্তু আমরাও করি ডাক্তার কামরুল হাসান খান, যে এই ভুল আসলে অতীত হয়ে গিয়েছে, সামনে যেন সেগুলো না হয়। নিশ্চয়ই কর্তৃপক্ষ যথাযথ সেই দিকে নজর দিবে। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাকি দুজন অতিথি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবে। আমরা একটি বিরতি থেকে ঘুরে এসে নিশ্চয়ই পরবর্তী আলোচনা চালাবো। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের। সাথে আছেন রিয়াজউদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডক্টর আ.আ.ম.স. আরিফিন সিদ্দিকী। আপনারা দুজনেই সাংবাদিকতার মানুষ, একজন সাংবাদিকতার শিক্ষক, আরেকজন প্রবীণ সাংবাদিক। জনাব রিয়াজউদ্দিন আহমেদ, আপনাকে দিয়েই রোজিনা ইসলাম ইস্যুটি শুরু করতে চাই। তিনি আজ জামিনে মুক্তি পেয়েছেন। তার সকালবেলা আদালত আদেশ দিয়েছে তার জামিনের জন্য, বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোজিনা ইসলাম তো জামিনে মুক্তি পেলেন, কিন্তু সচিবালয়ের সাংবাদিকতা, একেবারে আমি স্পেসিফিক করেই বলতে চাচ্ছি, যেহেতু সচিবালয়ে ঘটনাটি ঘটেছে, সচিবালয় সাংবাদিকতার ভবিষ্যৎ কোন দিকে? কারণ প্রত্যেকটি সাংবাদিক যারা সচিবালয় বিট করেন, যারা এখন সংবাদ সংগ্রহের জন্য সচিবালয় যাবেন, তাদের মধ্যে কি এক ধরনের আতঙ্ক বিরাজ করবে না? বা এই যে আমলাদের সাথে সাংবাদিকদের এই যে একটি মুখোমুখি অবস্থানে দাঁড় করার মতো অবস্থা দাঁড়িয়ে গেল, এটি আসলে ভবিষ্যতে কোন দিকে মোড় নিবে? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে রোজিনা তো মুক্তি পেল, আমরা খুশি হয়েছি। সাংবাদিকদের প্রতিবাদ, তাদের আন্দোলন, এটা একটা সফল পরিণতির দিকে গেছে। কিন্তু রোজিনার এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি ইস্যু আমাদের সামনে এসছে। একটা হলো যেটা আপনি বললেন যে আমরা মুক্তভাবে সচিবালয়ে ঢুকে সাংবাদিকতা করতে পারবো কিনা, এটা একটা। 2 নম্বর হলো ওভারঅল সাংবাদিকতায় বা ইনভেস্টিগেটিভ জার্নালিজমে যে সমস্ত বাধা সারফেস করেছে, আমাদের সামনে এসছে, এইগুলি রেখে সাংবাদিকতার ভবিষ্যৎ কি? ভবিষ্যৎটা কি কুসুমাস্তীর্ণ হবে না কণ্টকাকীর্ণ হবে? এটা কিন্তু বুঝতে হবে। একটা জিনিস দেখেন, রোজিনা মুক্তি পেয়েছে, এটাই কিন্তু রোজিনার সাথে যেভাবে বিহেভিয়ার করা হয়েছে, এটাতে সেক্রেটারিয়েটের সাংবাদিকরা যায়, আমরাও রিপোর্টার ছিলাম, আমরা বহু সেক্রেটারি রুমে, অফিসারদের রুমে ঢুকে তারা আমাদেরকে ফাইল দেখিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন। এখন এই সৌহার্দ্যপূর্ণ অবস্থাটা থাকবে কিনা, এটা হলো এক। 2 নম্বর হলো আইনের বেড়াজালটা ভাঙ্গা যাবে কি? আইনের মধ্যে আছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এগুলি তো সাংবাদিকতার পথে সবচেয়ে বড় কাটা। এখন আপনি দেখেন, রোজিনাকে বলা হয়েছে যে রোজিনা চুরি করেছে, তথ্য চুরি করেছে। তথ্য তো চুরি করে না, তথ্য যে বিভিন্ন বেড়াজাল ভেঙে বের করে আনতে পারে তাকে বলে সাহসী সাংবাদিক। রোজিনা হলো সাহসী সাংবাদিক। আমাদের যারা আন্দোলন করছে, সাংবাদিক বন্ধুরা যারা আন্দোলন করছে, আমাদের তরুণ প্রজন্ম, তাদেরকে একটা কথা মনে রাখতে হবে, রোজিনাকে শুধু জেল থেকে বাইর করে আনলে সমস্যার সমাধান হবে না। সাংবাদিকতার পথের কাঁটা সরাইতে হবে। সেই কাঁটার মধ্যে কি আছে? অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, রিয়াজউদ্দিন আহমেদ, ডিজিটাল সিকিউরিটি এখানে অ্যাক্ট। এই জায়গাটাতে আরেকটি প্রশ্ন করে রাখতে চাই। সাংবাদিকতা কোনো সহজ পথ নয়, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকতা, সেটি জেনেই আসলে এই পথে সাংবাদিকরা পা বাড়িয়ে থাকেন। এবং সাংবাদিকদের উপর হামলা, মামলা, এগুলো নতুন কোনো ঘটনা নয়। কিন্তু হামলায় এর আগে যখন সাংবাদিকদের উপর হয়েছে, তারা সেগুলো করেছে দুর্বৃত্তরা। কিন্তু আমলাদের দ্বারা এই ধরনের 6 ঘন্টা আটকে রেখে নির্যাতনই বলবো, হেনস্থাও বলতে চাই না, নির্যাতন বলবো, এর আসলে বিচার কোথায়, মানে পাওয়া যাবে কিনা? আপনারা যারা অভিভাবক আছেন সাংবাদিকদের, তারাই বিষয়টি নিশ্চিত করতে পারবেন কিনা? এটার বিচারটা 2 ভাবে হতে পারে। একটা হলো আইনি প্রক্রিয়ায়, এখন রোজিনার ফ্যামিলি মামলা করবে কিনা এটা আমাদের দেখতে হবে, এটা তো তাদের ডিসক্রিশন। আরেকটা হতে পারে সরকারের ডিসক্রিশন, কিন্তু সরকারের দিক থেকে আমার মনে হয় না এমন কোনো ইনিশিয়েটিভ নেওয়া হবে। সরকারের দিক থেকে বলা হয়েছে যে এইটা আইনমন্ত্রী বলেছেন যে এটা হোম মিনিস্ট্রি এবং হেলথ মিনিস্ট্রির ব্যাপার, এটা তা ব্যাপার নয়।
এটা সরকারের ব্যাপার। সরকার কি বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা চায়? যদি চায় তাহলে এই বাধাগুলি দূর করতে হবে। একটা হলো এই যে সচিবালয়ে যে ঘটনা ঘটে গেল তার ইনকোয়ারি এবং বিচার বিভাগীয় তদন্ত এবং বিচার হওয়া বাঞ্ছনীয়। জি, এক। একই জি 2 নম্বর হলো অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট রেখে বাংলাদেশে কোনো অনুসন্ধানী সাংবাদিকতা হবে না। যেখানে সেকশন 3 এন্ড সেকশন 5 এ যে মামলা দেওয়া হয়েছে তার মধ্যে বলা হয়েছে যে গুপ্তচর বৃত্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তা সে চুরির মাল রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এগুলি তো অবজেকশনেবল শব্দ। সাংবাদিক চুরি করতে যাবে কেন? সাংবাদিক তথ্য আনতে যাবে। আমার নিউজ এডিটর বলতেন যে আমি এই নিউজটা চাই, এই নিউজটা কিভাবে আনবা এটা তোমার ব্যাপার, বাই বড় অর স্টিল যেভাবে পারো আমাকে তথ্য এনে দিতে হবে। জি এবং এইভাবেই অনুসন্ধানী সাংবাদিকতা হচ্ছে সারা পৃথিবীতে। জি, এবার আমরা ভারতে জি জনাব ভারতে আরিফিন সিদ্দিকীর official কাছে secrets একটু act- জানতে চাইবো যে রিয়াজউদ্দিন আহমেদ বলছিলেন যে আইনের বেড়াজালে আসলে সাংবাদিকতা চারপাশ থেকে আষ্টে রয়েছে। আইন তো থাকবে, কিন্তু এবং নতুন নতুন আরো আইনের কথা আইনমন্ত্রী আমাদেরকে আশার বাণী শোনাচ্ছিলেন যে গণমাধ্যম কর্মী আইনটি তারা ওয়েটিং করে ছেড়ে দিয়েছেন। সাংবাদিক সুরক্ষা আইনের খসড়া বলেছেন যদি জমা দেওয়া হয় তারা সেটা অবশ্যই বিবেচনায় নিবে। পুরনো আইনের বেড়াজালকে রেখে নতুন নতুন আরো আইনকে আসলে সমাধান দিবে? আরিফিন সিদ্দিক, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আইনের মানুষ আমি নই, অতএব আইনের বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব নয়। কিন্তু আমি সাংবাদিকতার শিক্ষক হিসেবে, সাংবাদিকতার একজন ছাত্র হিসেবে বলতে পারি যে সাংবাদিকতা কিন্তু আস্থার জায়গায় থাকে। আপনি রিয়াজ ভাইয়ের কথাই একটু আগে শুনলেন। উনি বললেন যে ওনারা যখন তরুণ প্রতিবেদক তখন গেছেন সচিবালয়ে, এবং অনেক সচিবরাও কিন্তু নথিপত্র বের করে, ফাইলপত্র বের করে তথ্য দিয়েছেন। এটাই স্বাভাবিক। আমরা রোজিনা রিপোর্টেও কিন্তু দেখেছি, রোজিনা দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করেছে, মন্ত্রণালয়ের বড় বড় আমলারা দুর্নীতিতে যুক্ত আছে, কিন্তু আবার সেই সচিবালয়ে কিন্তু কিছু কিছু আমলা 1 কোটি 2 কোটি টাকার প্রলোভন থেকে মুক্ত থেকে এই বিষয়গুলোকে উপরে তাদের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। সেই তথ্য কিন্তু রোজিনা রিপোর্টেই ছিল। বুঝতে পারেন যে আমলাতন্ত্রকে আমরা দোষারোপ করতে পারি, কিন্তু আমলাতন্ত্রে এরকম বহু মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন, যারা দুর্নীতিতে থাকেন না। আমি বহু সাংবাদিকের, যে কারণ সাংবাদিকতায় আছে আমার বহু ছাত্রছাত্রী, তাদের নানা সময় অভিজ্ঞতার কথা শুনি। বহু সাংবাদিক আমাকে বলেছেন যে কোনো সময় এমনও হয়েছে সামরিক শাসন, স্বৈর শাসনের সময়, যে কর্মকর্তারা তাদের বাড়িতে নথি নিয়ে গেছেন এবং সেখানে সাংবাদিককে ডেকে তাদেরকে তথ্য দিয়েছেন। আমরা যে সাংবাদিকতার ছাত্রছাত্রীদেরকে বলি যে তোমরা সবসময় ভালো সাংবাদিকতার জন্য সোর্স কাল্টিভেট করো, এই সোর্স কাল্টিভেশনটা একটা বড় জিনিস, এবং রোজিনার সেই ধরনের সোর্স আছে। তিনি তথ্য পান, সঠিক তথ্য পান, এবং সেই তথ্য তো উনি এনেই ছাপতে পারেন না, সেটাও আবার যাচাই বাছাই করে ছাপা হয়। কিন্তু এখানে যেটি হয়েছে বলে আমি মনে করি, আইন হয়তো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের একটা আশ্রয় নেওয়া হয়েছে, কিন্তু এই আইন কিন্তু সাংবাদিকদের জন্য। এই আইন ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই দেশের মানুষদেরকে, যাদেরকে রাজ কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, তারা যেন গুপ্তচর বৃত্তি না করে সেই স্বাধীনতার আন্দোলনের সেই সময়, তাদের জন্য আইন করা হয়েছে। খোদ ব্রিটেনও কিন্তু এই আইন আছে। 1911 সালে সম্ভবত অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যেটা ব্রিটেনে আছে, সেটা পরবর্তীতে ব্রিটিশরা কিন্তু পরিবর্তন করেছে, সংশোধন করেছে 1989 সালে। এখনো সংশোধনের অনেক দাবি আছে, কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে সেই ব্রিটিশের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ব্রিটেনেও কিন্তু এটা কোনদিন সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এটা আমলারা যারা নথিপত্র সংরক্ষণ করেন তারা কখন এই তথ্য দিয়ে দেন, সেইগুলোর গুপ্তচর বৃত্তির দায়িত্ব। আমাদের এটাই প্রশ্ন যে কেন আজকে 21 শতাব্দীতে এসে 1923 সালের আইনে রোজিনাকে মামলা করা হলো। আমরা চাইবো রোজিনা আজকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন, আর জামিন থেকে মামলা প্রত্যাহারের দিকে যাবে, কারণ আজকে আইনমন্ত্রীও বলেছেন যে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় চায় তাহলে আইন প্রত্যাহার করে নিতে পারে। এখানে সরকারের একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আছে। তবে আপনি যেটা বলেছেন, সাংবাদিকরা কিন্তু এইসব বাধা বিপত্তি কখনো মেনে বসে থাকবে না।
রোজিনা তার কারাগার থেকে বের হয়ে প্রথমেই বলেছে জি। যে আমি সাংবাদিকতাই করব। তো এটাই আমি দেখেছি সবসময়। জি, অতএব যত একটি পরের প্রতি আরেকটি আসুক, বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ঘুরে আসতে চাই, বাদ বাকি আলোচনা নিশ্চয়ই পরবর্তীতে শুনবো। জি, নিটোল চাচা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতিতে যাওয়ার আগে জনাব আরেফিন সিদ্দিক, আপনার সাথে কথা হচ্ছিল আইনের এই যে নানান ধরনের বেড়াজাল আছে সেগুলো আসলে পেরিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে যদি বলতেন। আমি আশা নিয়েই থাকতে চাই, আমি আশাবাদী মানুষ। যেমন ধরেন, একবিংশ শতাব্দীতে এখন মুক্ত সাংবাদিকতা বলতে যে জিনিসগুলোকে আমরা বলতে বুঝি, সেটা হচ্ছে এই তথ্য প্রযুক্তির যে ব্যবহার। তথ্য প্রযুক্তির ব্যবহারের যেমন সুযোগ বেড়েছে, অপব্যবহারেরও সুযোগ বেড়েছে। অতএব কিছু নিয়ন্ত্রণের প্রয়োজন আছে, কিন্তু সাংবাদিকরা যারা জনস্বার্থে তথ্য প্রকাশ করেন তাদের সুরক্ষা দেওয়া দরকার আছে। আমাদের দেশে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, তথ্য অধিকার আইন আছে। আবার 2011 সালে জনস্বার্থে তথ্য প্রকাশ সুরক্ষা আইন আছে। অতএব আইনের খুব বেশি প্রয়োজন কিন্তু এখন নাই। এখন যেটি দরকার, যারা আইন প্রয়োগ করবেন তাদের যে বিচক্ষণতা সেটা দরকার আছে। যেমন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ঘটনাটা ঘটল, আমি তো এখনো মনে করি যে এই পর্যায়ে পর্যন্ত যাওয়ারই কথা ছিল না। একজন রিপোর্টার গেছেন, তিনি তথ্য সংগ্রহ করছেন, কোনো ধরনের ভুল বুঝাবুঝি যদি হয়ে থাকে সেখানে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন, মন্ত্রী নিজে মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, সেখানে সাংবাদিক নেতৃবৃন্দকে ডেকে সেখানে কিন্তু ফয়সলা করা উচিত। এবং একজন দেশপ্রেমিক মানুষের কাজ কি? এই 16 কোটি মানুষের দেশে নানা সমস্যা থাকবে, প্রতিদিনই আমরা সমস্যা মোকাবেলা করছি, কিন্তু আমাদের কাজ হচ্ছে সমস্যাকে কিভাবে দ্রুত সমাধান করা যায়। সবকিছুই যদি আদালতে নিয়ে যাই আমরা, তাহলে কি করা হবে? এই বিষয়ে রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কোনো কিছু নতুন যুক্ত করতে চান কিনা? আমাদের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। আরিফিন ভাই যা বলেছে আমি সমর্থন করি। আইন আছে আমাদের, বললাম না, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মধ্যে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন আছে, এবং রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যখন প্রণয়ন করা হয় তখন বলা হয়েছিল অন্য যে আইনই থাকুক না কেন তার উপরে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট থাকবে। মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মূল কথা হলো ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, মানে তথ্য প্রবাহে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। অথচ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, যে আইনে গত 50 বছরে বাংলাদেশে কোনো মামলা হয় নাই, আইনটি ছিল, কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয় নাই, এটার বিরুদ্ধে এখন মামলা করলো। কখন? যখন আমরা 50 বছর পূর্তি স্বাধীনতার পূর্তি পালন করছি, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আমরা অহংকার করছি, আমাদের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আমরা অহংকার করছি, তখন আমাদেরকে লজ্জার মধ্যে ফেলে দিল। এবং নতুন করে এই বিষয়গুলোকে ভাবনা চিন্তা আমাদেরকে কিন্তু আরেকটি সুযোগ করে দিল, যে আসলে এই যেই দুটি বলছিলেন যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, যেটি দুটি দ্বান্দ্বিক বিষয়, সেগুলো আসলে কন্ট্রাডিক্টরি, সেগুলো কোন দিকে যাবে নিশ্চয়ই যারা সাংবাদিক নেতারা আছেন তারা সবাই বসে একটি পথ তৈরি করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।